50 বছরের এক বুড়োর শখ জাগে যে সে ডিজে হবে, আর তাই সে দ্বারস্থ হয় তার হাঁটুর বয়সী এক মেয়ের, যে নিজে অনেক ভালো ডিজে বাজালেও পরিবারের চাপে নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। তাই এবার সে এই বুড়োর স্বপ্ন পূরণ করতেই উঠে পড়ে লাগে। তাকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতে থাকে, কিন্তু এই 50 বছর বয়সে এসে সে কি পারবে ডিজে হতে এবং সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠতে? সেটাই দেখব আজকের গল্প মিউজিক শপ মূর্তিতে। শুরুতেই আমরা মূর্তি নামের একজনকে দেখি। সে সেলুনে তার দাড়ি কাটাচ্ছিল। তখনই তার বন্ধু বলে, তোর মনে আছে মূর্তি, এই ফিল্ম দেখার জন্য আমরা কত বড় ঝামেলাতে পড়েছিলাম? মূর্তি বলে, হ্যাঁ, আমাদেরকে পুলিশ খোঁজা শুরু করে দিয়েছিল, কারণ ঘরের লোক ভেবেছিল আমরা হয়তোবা পালিয়ে গিয়েছি, তাই পুলিশের কাছে রিপোর্ট করে দেয়। এইসব কাহিনী কি আর ভোলার মতো? সব সময় মনে থাকবে। যাই হোক, তো এরপর সে বলে, আচ্ছা পরে আবার কথা হবে, আজ আমি আসছি। হ্যাঁ, তো মূর্তি সেলুনের টাকা না দিয়েই চলে আসে বাজারে কিছু জিনিসপত্র কিনতে। সেখানেও মূর্তি দোকানদারকে বলে, ভাই তুমি খাতায় লিখে রাখো, আমি পরে দিয়ে যাব টাকা। দোকানদার তখন বলে, কিন্তু তোমার বাকি তো 3000 হয়ে গেছে। মূর্তি বলে, সমস্যা নেই, আমি দিয়ে দিব কুমার ভাই, তুমি কোনো চিন্তা করো না। তো মূর্তি এরপর আরো কিছু সবজির বাজার করে, এরপর চলে আসে বাড়ি আসার পরই তার স্ত্রী বলতে থাকে, বাজারে গেলে কি আর আসতে ইচ্ছা করে না নাকি? তোমার ছোট মেয়েকে গিয়ে ঘুম থেকে তোলো, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, এখনো উঠেননি সে। মূর্তি তখন বলে, আর বড় মেয়ে উঠেছে? তার স্ত্রী বলে, এই ঘরে তো একমাত্র আমি আর বড় মেয়েই ঠিকঠাক মতো সব করি, তুমি আর তোমার ছোট মেয়ে তো একদম নাটকের নমুনা, কোনো কিছুরই কোনো ঠিক নেই। তো এরপর মূর্তি তার ছোট মেয়েকে ঘুম থেকে তোলে। তখন তার মেয়ে বলে, বাবা আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না, স্কুল বাদ দিয়ে চলো না আমরা একটা মুভি দেখতে যাই। মূর্তি তখন বলে, দেখো মা, তুমি যদি এখন না ওঠো তাহলে তোমার মা আমাদেরকে মঞ্জলিকার ফিল্ম দেখাবে, বুঝতে পেরেছো? তাই দ্রুত ওঠো, এটা যদি দেখতে না চাও তাহলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। তো এরপরে মূর্তিকে তার স্ত্রী বলে, রাতে আমাকে কল্পনা কল করেছিল, আর সে বলেছে ছোট ভাইয়ের কলোনিতে একটা দোকান খালি হয়েছে, আমরাও একটা সেলফোনের দোকান রাখতে পারি, তাহলে রামের সব দেখে নিবে, সে তো ভালোই জানে এইসব, তুমি কি বলো? তখনই মূর্তির ছোট মেয়ে বলে, তুমি জানোই তো মা, বাবা মিউজিক কত পছন্দ করে, তাও তুমি বাবার মিউজিক শপের পেছনেই পড়ে থাকো, তুমি সেটা বাদ দিতে বলতে পারো কি করে? তুমি জানো এই শহরে বাবার মিউজিকের কত ফ্যান্স আছে? এসব শুনে মূর্তির স্ত্রী বলে, এইসব দিয়ে তো আর বাড়িতে টাকা আসে না, তাই না? আর যতটুকু আসে তা দিয়ে জীবন চালানো কঠিন, তাই এটা বিক্রি করে মোবাইল শপ করাই ভালো, তাতে আমাদেরই লাভ হবে। আর কয়দিন পর বড় মেয়ে শানভি কলেজে যাবে, তখন খরচা বাড়বে না? মূর্তি তখন বলে, আমি সব সামলে নিব, তুমি এত চিন্তা করছো কেন? তো এই কথায় শানভি রেগে ওঠে আর সেখান থেকে চলে যায়। তখন মূর্তিকে তার স্ত্রী বলে, দেখলে তো, এই মিউজিক শপের জন্য শানভি তোমার সাথে ঠিকমতো কথাই বলতে চায় না, তাই আগে এটা বিক্রি করো, না হলে তোমার বড় মেয়ে তোমার সাথে আর কখনোই কথা বলবে না। অন্যদিকে আমরা আঞ্জানা নামের একটা মেয়েকে দেখি। আজ তাকে ছেলে পক্ষ দেখতে আসে, কিন্তু আঞ্জানা তার বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চাইছিল না, তার একেবারেই মত ছিল না, তাই সে ইচ্ছে করেই ছেলের বাবার সাথে খুব উল্টো পাল্টা কথা বলে। তখনই আঞ্জানাকে তার বাবা রাগ করে বলে, আরে আঞ্জানা, কি হয়েছে তোমার? চুপ করো। ছেলের বাবাও রেগে যায় আর বলতে থাকে, মিস্টার রঙ্গন রাও, আপনারা কি এইভাবেই ছেলেপক্ষকে ডেকে অপমান করেন? এটাই কি আপনাদের অভ্যাস? রঙ্গন তখন তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু তাও তারা সেখান থেকে চলে যায় আর আঞ্জানাকে বেয়াদব অসভ্য মেয়ে বলে যায়। কিন্তু আঞ্জানার এতে কিছুই হয় না, সে তো উল্টো খুশি হয়, কারণ তার বিয়েটা যে ভেঙে গেছে। তাই তার মা তাকে বলে, তুই এমন ভাবে খুশি হলি যেন খুব ভালো কাজ করেছিস, তোর মতো মেয়ে যেন কারো কপালে না থাকে, আমি এই প্রার্থনাই করি। এদিকে মূর্তির মিউজিক শপে মানুষ বেশিরভাগই বাকিতে জিনিস নেয়, ক্যাসেট নেয়, তাই তার দোকানে বেশি লাভ নেই, আর মানুষ বাকির টাকা কবে দিবে তারও কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এইসবের কারণ হলো মূর্তি কাউকেই মানা করতে পারে না, তার মিউজিক শপে কেউ এসে বাকি চাইলে সে তাকে সেটা দিয়ে দেয়, আর এই সব কিছুর জন্যই তার বউ তার উপর সর্বক্ষণ রেগে থাকে। যাই হোক, তো আমরা দেখি মূর্তি বিভিন্ন ইভেন্টে গিয়ে গান বাজনার কাজও করে, আর সেখানেও অনেকেই টাকা নগদ দেয় না, সেখানেও তারা বাকি রেখে দেয়। এত কষ্ট করে মূর্তি, কিন্তু তাও এই দোকানটা সে ছাড়তে রাজি হয় না, কারণ এই দোকানটা যে তার অনেক শখের। তো মূর্তি তার শপে একজনকে কাজের জন্য রাখে, যার নাম
এনজি। এনজি তখন মূর্তিকে বলে, গুরুজি কি এইসব পুরাতন গান সবসময় শুনতে থাকো? মূর্তি বলে, আরে সঙ্গীত শিখতে হলে তার মধ্যে আগে মন দিতে হবে তো। তখনই শপে রামেশ আসে আর মূর্তিকে বলে, জিজাজি কি করব? মূর্তি বলে, তোমার বোন এখানে পাঠিয়েছে তাই তো? রমেশ বলে, হ্যাঁ। সেলফোনের স্টোরের বিষয়টি কি আগে দেখব? আপনি কি বলেন? মূর্তি তখন বলে, দেখো রমেশ, আমি আমার জীবনে 30টা বছর ধরে শুধুমাত্র এই মিউজিকটাকেই জানতে পেরেছি। আমার ইনকাম করা একটা পয়সা আমি এই মিউজিক থেকেই পেয়েছি, তাই তাকে আমি কখনো ছেড়ে দিতে পারবো না নিজের স্বার্থের জন্য। আর এই সময় আমি হঠাৎ করে মিউজিক সব বন্ধ করে দিয়ে তোমার বলা জিনিসের উপর কাজ করতে পারবো না। এসব শেখা এখন আমার পক্ষে সম্ভব না। আমার সেই বয়সই আর নেই। আর আমি আবারও বলছি, আমি শুধুমাত্র এই মিউজিককেই জানি আর আমি এই মিউজিকের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। যদি ইনকাম বেশি করতে হয় তাহলেও আমি এটার মধ্যেই নতুন কিছু অ্যাড করব, তারপর ইনকামের চেষ্টা করব, কিন্তু মিউজিক আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। রমেশ তখন বলে, এটার মধ্যে আর নতুন কি করবেন আপনি? মূর্তি তাকে বলতে থাকে, আচ্ছা আমি জানি না, কিন্তু হয়ে যাবে। উপরওয়ালার ইচ্ছেতে কিছু একটা তো হবেই। এদিকে উচ্চ আওয়াজে মিউজিক শুনছিল আঞ্জানা। তখন তার বাবা খুব রেগে যায় আর তার কাছে এসে তাকে বলতে থাকে, আঞ্জানা তোমার সমস্যাটা কি? এই ঘরে ডিজে মিউজিক বাজবে না। আমি এই কথা কতবার বলবো তোমাকে? তুমি কি কোনোভাবেই বুঝতে পারো না? আঞ্জানা তখন বলে, আমিও তো বলেছি আমার ডিজে মিউজিক পছন্দ, তাই আমার পছন্দের জিনিস করতে আবার সমস্যা কিসের? রাঙ্গান বলে, শোনো, আমি তোমাকে আমেরিকাতে পাঠিয়েছিলাম ডিগ্রি অর্জনের জন্য। এই জন্য পাঠাইনি যে তুমি বারে বসা কিছু লোককে এন্টারটেইন করবে। বুঝতে পেরেছো তুমি? আঞ্জানা তখন বলে, তোমার বলাতেই তো শিখেছিলাম। রাঙ্গান বলে, হ্যাঁ আমার কথাই শিখেছো, কারণ আমি ভেবেছিলাম এটা তোমার হবি। এটা ভেবে আমি বলিনি যে তুমি এটাকেই তোমার প্রফেশন ভেবে নিবে। তুমি তোমার ক্যারিয়ারই বানিয়ে নিবে ডিজে কে ঘিরে। এসব জানলে আমি কখনোই তোমাকে এদিকে যেতে বলতাম না। আঞ্জানা তখন বলে, আমার ক্যারিয়ার আমার চয়েস, এখানে তোমার এত সমস্যা কিসের বাবা? রাঙ্গান বলে, এই শহরে আমার একটা নাম আছে, সম্মান আছে। তুমি যদি এইসব বারের মানুষের জন্য করতে যাও তাহলে আমি এটা কিছুতেই হতে দিব না। মানুষ আমাকে নিয়ে আর তোমাকে নিয়ে অনেক হাসি তামাশা করবে, যা আমি কোনোভাবেই নিতে পারবো না। আঞ্জানা তখন বলে, বাবা সম্মান নির্ভর করে আমাদের চরিত্রের উপর, আমার এই মিউজিকের উপর নয়। তখনই রাঙ্গান রেগে যায় আর তার ডিজের একটা জিনিসই ভেঙে দেয়। এতে তো আঞ্জানার খুবই খারাপ লাগে। এদিকে মূর্তিকে তার স্ত্রী বলে, শানভীর স্কুলে টাকা লাগবে। সেসবের কি হলো? মূর্তি বলে, তোমার কাছে থাকলে তুমি একটু দিয়ে দাও, আমি পরে দিয়ে দিব। তখন মূর্তির স্ত্রী মূর্তিকে এখানে বেশ কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলেই যায়। মূর্তি মিউজিক শপে আসার পর এনজি মূর্তিকে বলে, গুরুজি একটা বড় কাজ হাতে লেগেছে। মূর্তি তখন জিজ্ঞেস করে, কিসের কাজ? এনজি বলে, আমাদের চেয়ারম্যানের ছেলের জন্মদিনের অনুষ্ঠান আছে, সেখানে গান বাজাতে হবে। মূর্তি তখন জিজ্ঞেস করে, তাই নাকি, কবে? এনজি জানায়, এই তো সন্ধ্যায়। মূর্তিও এতে খুশি হয়ে যায়। তো তারপর সন্ধ্যায় তারা সেখানে চলে আসে। মূর্তি আর এনজি তাদের জিনিসপত্র নিয়ে গান বাজাতে শুরু করে। শুরুতে তো মূর্তি বুঝতেই পারছিল না কি বাজাবে, তাই নর্মাল গান বাজায়, যেগুলো এরকম পার্টিতে একেবারেই মানানসই ছিল না। তাই লোকজনও খুবই বিরক্ত হয় আর গান বদলাতে বলে, তাকে খুশির কোনো গান বাজাতে বলে। তারপর মূর্তি বুঝতে পারে আর সে শুরু করে পার্টি গান বাজাতে। মূর্তির গানগুলো এতই সুন্দর ছিল যে অনুষ্ঠানে উপস্থিত সবাই সেই গানে নাচ করতে শুরু করে দেয় আর সবাই তো খুব এনজয় করে। মূর্তিকে সেখানে উপস্থিত গেস্টের মাঝে কয়েকজন এসে বলে, আপনি ডিজে হয়ে যান না কেন? মূর্তি তখন বলে, এইসব কি আমার দ্বারা সম্ভব? গেস্ট বলে, কেন সম্ভব না? আপনার মিউজিকে তো এতগুলো মানুষ আজ ডান্স করলো, তাহলে আপনি কেন পারবেন না? আর এইসব ডিজেরা একটা অনুষ্ঠানের জন্য 3 লাখ পর্যন্ত চার্জ করে জানেন তো? রাতে ঘুমানোর সময় মূর্তি এইসব মনে করে মুচকি মুচকি হাসছিল, কারণ তার এত প্রশংসা এই প্রথম কেউ এইভাবে করলো। তার উপর সে একটা নতুন আইডিয়াও পেয়ে গেল এই মিউজিক শপে অ্যাড করার জন্য। তাই সে পরের দিনই ডিজে মেশিনে গান বাজানোর অনুশীলন করা শুরু করে দেয়। এদিকে আঞ্জানা তার ভাঙা ডিজের যন্ত্রটা ঠিক করতে আসে, কিন্তু দোকানের একজন বলে, ম্যাডাম এইসব এই গ্রামের কেউই ঠিক করতে পারবে না। অন্যদিকে মূর্তিকে তার স্ত্রী বলে, উৎসব আসছে, তাই বাচ্চাদের জন্য কাপড় কিনতে হবে, টাকা থাকলে দাও তো। মূর্তি তখন 1000 টাকা দিয়ে বলে, এখন শানভীকে কিনে দাও,
পরে আমি শ্রেষার জন্য কিনে নিব। এদিকে আঞ্জানা আরো কিছু শপে গিয়ে জিজ্ঞেস করে যে ডিজে কনসোল এখানে কেউ ঠিক করতে পারবে কিনা। তারা জানায় গ্রামে কেউ পারবে না, শহরে যেতে হবে। অন্যদিকে মূর্তি শপে আসে আর গোবিন্দ নামের একজনকে বলে ডিজে সম্পর্কে তুই কিছু জানিস? গোবিন্দ বলে না তো। মূর্তি তখন বলে আজকালকার বাচ্চারা এই ডিজের কথাই বেশি বলে, তাই আমি ভাবছি ডিজে শিখবো। গোবিন্দ বলে এই বয়সে ডিজে শিখে তুই কি করবি? আগে নিজের দোকানটা ভালো করে সামলানো তো শেখ, তারপর অন্য কিছু চিন্তা করিস। তো মূর্তি তখন ইউটিউব দেখে শেখার চেষ্টা করে, কিন্তু সেখানে সব ইংরেজিতে বলায় সে কিছুই বুঝতে পারছিল না। তাই মূর্তি এবার আশাই ছেড়ে দেয় আর বলে আমি আসলে ভুল করেছি, কেন যে ডিজে হওয়ার স্বপ্ন দেখতে গেলাম, মনে হচ্ছে আমার এই স্বপ্ন অপূর্ণই থেকে যাবে, এসব আমার দ্বারা হওয়ার নয়। এদিকে আঞ্জানাকে একটা দোকান থেকে মিউজিক শপ মূর্তিতে যাওয়ার জন্য সাজেস্ট করা হয়। আঞ্জানাও সেখানে চলে আসে আর এখানে সে এসেই দেখে এই শপে তো অনেক আগের অ্যালবামও কালেক্ট করা আছে, অর্থাৎ শপ ওনার মিউজিক লাভার, তাতে কোনো সন্দেহ নেই। আঞ্জানা তখন মূর্তিকে বলে এইটা কি চেনো? মূর্তি যেহেতু একটু একটু ঘাটাঘাটি করেছে ডিজে নিয়ে, তাই সে এটা দেখেই বলে ডিজে কনসোল। আঞ্জানা বলে হ্যাঁ, এটা কি ঠিক করে দিতে পারবে? এনজি তখন বলে না, এইসব আমরা ঠিক করতে পারবো না। তবে মূর্তি তখন মিথ্যা বলে যে না ম্যাডাম, সে বলতে চাইছে আমরা ঠিক করে দিব, সমস্যা নেই। আঞ্জানা তখন বলে ঠিক আছে, টাকা বেশি লাগলেও কোনো সমস্যা নেই, আমাকে বলবে, কিন্তু এটা ঠিক হতেই হবে। মূর্তি তখন বলে টাকা লাগবে না ম্যাডাম, আপনি আমার জন্য একটা কাজ করলেই হবে। আঞ্জানা তখন জিজ্ঞেস করে কি কাজ? মূর্তি বলে আমাকে একটু ডিজে শিখাবেন ম্যাডাম। আঞ্জানা এটা শুনে বলে আপনাকে ডিজে শিখাবো মানে? মস্করা হচ্ছে নাকি? এই কথা বলেই আঞ্জানা সব থেকে বাইরে চলে আসে। মূর্তি তখন এনজিকে বলে আরে ভাই, আমি কি এমন বলে দিলাম যে সে এত রেগে গেল? তো আঞ্জানা যখন চলে যাবে ভাবছিল, তখনই তার মনে পড়ে শপের মধ্যে অনেক আগেকার সময়েরও মিউজিক অ্যালবাম আছে, তাই সে নিশ্চয়ই মিউজিককে খুব সম্মান করে, এ কারণে তাকে ডিজে শিখালে কোনো সমস্যা নেই। তো আঞ্জানা এরপর নিজে থেকেই সেখানে আসে আর বলতে থাকে আচ্ছা, আমাকে কি আপনি ওই পুরাতন অ্যালবাম দিবেন? টাকাও দিব আর ডিজেও শিখাবো, সমস্যা নেই। মূর্তি তখন বলে আমাকে ক্ষমা করবেন, আমি আসলে কোনো কিছুর বিনিময়েই এগুলো দিতে পারবো না, আপনি যেতে পারেন ম্যাডাম। আঞ্জানা তখন বলে ঠিক আছে, আমি আপনাকে ডিজে শিখাবো। আসলে আমি দেখছিলাম যে আপনি টাকার বিনিময়ে মিউজিককে বিক্রি করেন কিনা, কিন্তু আপনি তো খুব বেশি রেসপেক্ট করেন মিউজিককে, এটা দেখে আমার ভালো লাগলো। আমার ডিজে কনসোলটা ঠিক করে দিন, তাহলেই আমি আপনাকে ডিজে শিখিয়ে দিব। তো এখন মূর্তি কাজ তো নিয়ে নিয়েছে, তবে সে এই কাজের কিছুই জানতো না, তাই রাতভর বই দেখে ইউটিউব দেখে সে আর এনজি এটা ঠিক করার চেষ্টা করে। অনেক কষ্টের পর এনজি সেটা ঠিক করতে সফলও হয়ে যায়। তো পরের দিন আঞ্জানা এখানে এসে এটা ঠিক হয়ে গেছে দেখে খুব খুশি হয় আর এরপরই শুরু হয় তাদের ডিজে ক্লাস। আঞ্জানা খুব সুন্দর করে ছোট থেকে ছোট বিষয়গুলো বুঝিয়ে বলতে শুরু করে মূর্তিকে, ডিজে সম্পর্কে তাকে অনেক ধারণা দেয়। মূর্তিও তো খুব মনোযোগ দিয়ে সেগুলো বোঝার চেষ্টা করে আর এভাবেই এক একটা দিন যেতে থাকে। তবে গ্রামের আশেপাশের লোকজন মূর্তির সাথে একটা মেয়েকে সবসময় দেখার জন্য বিষয়টাকে নেগেটিভ ভাবে নেয়। আঞ্জানার বাবার কাছেও এই খবর চলে যায় যে আঞ্জানা মূর্তি নামের এক লোকের সাথে ঘুরে বেড়ায়। এটা নিয়ে স্বাভাবিকভাবেই অনেক উল্টো পাল্টা কথা ছড়াতে থাকে। এদিকে শানভীর স্কুলের ফ্রেন্ডরাও তাকে বলতে থাকে তোর বাবার কি এই বয়সেও মেয়ে নিয়ে ঘুরতে হয় নাকি? গ্রামের সবাই তো বলা বলি করছে তোর বাবা নাকি একটা মেয়ের সাথে এখানে ওখানে ঘোরাঘুরি করে। শানভী তখন খুব রেগে যায় আর বাড়ি এসে তার মাকে রেগে রেগে বলে এই বাড়িতে বড়কে আর ছোটকে তা বোঝা যায় না, তোমার স্বামীকে দয়া করে জিজ্ঞেস করো সে কি সব করে বেড়াচ্ছে। এদিকে আঞ্জানা আর মূর্তি ধীরে ধীরে একে অপরের ভালো বন্ধুও হয়ে ওঠে। তো আঞ্জানা এবার মূর্তিকে বলে আচ্ছা মূর্তি, যদি তোমার মেয়েরা ডিজে হতে চায় তুমি কি তাদের হতে দিবে? মূর্তি বলে হ্যাঁ দিব, তাও খুশি মনে, কারণ কাজ যতক্ষণ ভালোভাবে চলবে, খারাপ কিছু আসবে না, ততক্ষণ আমি কখনো মানা করব না। মূর্তির থেকে এত সুন্দর উত্তর পেয়ে আঞ্জানাও খুব অবাক হয়, কারণ তার বাবার কাছে এই কাজ খুবই বাজে কাজ হিসেবে পরিচিত। অন্যদিকে মূর্তির স্ত্রীকে পাশের বাড়ির ভাবি গিয়ে বলে জানেন
আপনার স্বামী তো একটা মেয়ের সাথে এমন ভাবে ঘোরাফেরা করে যেন নতুন নতুন প্রেম শুরু করেছে। গ্রামের মানুষ তো লজ্জায় কিছু বলতে পারছে না। মূর্তির স্ত্রী তো এই সব শুনে একরকম শকটি হয়ে যায়। এদিকে আঞ্জানা মূর্তির ডিজে প্লে শোনার পর বলে, আচ্ছা, তুমি যা যা শিখেছ তার সবকিছুই খুব সুন্দর করে প্লে করছো, আর এতে কোনো সন্দেহ নেই। তবে মূর্তি, তোমার মধ্যে যে ইউনিক স্টাইলটা আছে সেটা মিসিং। মানে সব আর্টিস্টেরই একটা নিজস্ব স্টাইল থাকে যা অন্যদের থেকে তাকে ইউনিক করে তোলে। তুমি যেমন 30 বছর ধরে এই সব চালিয়ে যাচ্ছ, কোনো মিউজিশিয়ান না হয়েও সেখানে হাজার খানেক বিভিন্ন ভাষার গানও শুনেছ। এটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তাই সেরকম কিছু ইউনিক স্টাইল বের করো যার মাধ্যমে তুমি ভালো ডিজে হতে পারবে, আর তোমাকে সবাই আলাদা করে চিনবে। না হলে কিন্তু কপি ডিজে হয়েই থেকে যেতে হবে, তখন কোথাও পাত্তাই পাবে না। তো রাতের বেলায় মূর্তি আর বাড়ি ফেরে না। সে এবার তার ইউনিক স্টাইল খুঁজতেই লেগে পড়ে। এদিকে মূর্তিকে তো তার স্ত্রী একের পর এক কল করেই যায়, কিন্তু মূর্তি মিউজিক নিয়েই ব্যস্ত ছিল। পরের দিন সকালে সে তার স্টাইলেই একটা মিউজিক প্লে করে শোনায় আঞ্জানাকে। আঞ্জানা তো এটা শোনার পর বলে, বাহ, মারাত্মক ভালো হয়েছে তো। এটাই হচ্ছে মিউজিক সব মূর্তির ইউনিক স্টাইল। তো মূর্তিও তো এতে খুব খুশি হয়ে যায়। এরপর মূর্তিকে আঞ্জানা বলে, প্রথমে আমরা পাবে ট্রাই করে দেখব তুমি সেখানে কেমন কাজ করতে পারো, তারপর লোকালি বাজিয়ে দেখব যে লোকজন তোমার ডিজে প্লে কতটা পছন্দ করছে। তখনই আঞ্জানা তার বাবাকে যেতে দেখে, আর পরে মূর্তিকে বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মূর্তি বাড়ি আসে। তখন তার স্ত্রী জায়া বলে, তোমার লজ্জা করে না? তোমার মেয়ে স্কুলে যায় পড়াশোনা করতে, তোমার প্রেম কাহিনী শুনতে না? তখন তাদের ছোট মেয়ে বলে, মা, তোমরা যা ভাবছো তা কিন্তু না। বাবাকে আঞ্জানা দিদি ডিজে শিখায়। যা বলে, কি? এই ডিজেটা আবার কি? শানভি বলে, মা, ডিজে হচ্ছে পাবের নেশাগ্রস্ত লোকেদেরকে গান বাজনা শোনানোর কাজ। এটা শুনে যা বলে, এইসব কি শিখছো তুমি? তুমি কি তোমার পরিবারের সম্মান নিয়ে ভাবছো না? আমি তোমাকে মিউজিক থেকে দূর করার চেষ্টা করছি, আর তুমি আরো এটার সাথেই লেগে থাকছো কেন? মূর্তি বলে, কারণ আমি এটা শিখে আমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাই, টাকা ইনকাম করতে চাই। যা বলে, না, এইসব আমার ঘরে চলবে না। তুমি ডিজে শিখলে আমরা সবাই বিষ খেয়ে মরবো, এই কথা কিন্তু মাথায় রেখো। শানভি তখন বলে, বাবা যদি ডিজে করে তাহলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব, আর কখনো ফিরবো না। শুধুমাত্র মূর্তির ছোট মেয়েটাই তার সাথে ছিল। অন্যদিকে আঞ্জানাকে রাঙ্গান বলে, লোকটা কে হয় তোর? আঞ্জানা বলে, ফ্রেন্ড বাবা। রাঙ্গান তখন বলতে থাকে, 50 বছরের বুড়ো তোর ফ্রেন্ড? আমাকে কি বুঝাচ্ছিস? আঞ্জানা বলে, কেন হতে পারে না? ফ্রেন্ড তো যে কোনো বয়সী হতে পারে। আর দেখো বাবা, আমার জীবন, আমার যা ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে ফ্রেন্ড করব। রাঙ্গান তখন বলে, এটা কি বন্ধুত্ব নাকি অন্য কিছু? সত্যি করে বল। আঞ্জানা বলে, আমার জীবনে আমি কি করব না করব সেটা নিয়ে তুমি আমাকে ফলো করবে কেন? এটা শুনে রাঙ্গান বলতে থাকে, আমি তোমার বাবা, আর আমি এই প্রশ্ন তোমাকে করতেই পারি, তুমি একটা 50 বছর বয়সী লোকের সাথে ঘুরে বেড়াচ্ছ কেন? মানুষজন কি বলছে? আঞ্জানা তখন বলে, তুমি হয়তো পড়াশোনা করে ডিগ্রি নিয়েছো, কিন্তু শিক্ষিত হতে পারোনি, মানুষ হতে পারোনি বাবা। কিন্তু সেই লোক পড়াশোনা করে ডিগ্রি না নিলেও অনেক কিছু জানে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার মেয়ে ডিজে হতে চাইলে তুমি কি করবে? সে তখন বলেছিল, কাজ যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ তার কোনো আপত্তি নেই। তাই তার মতো বাবা পেতে ভাগ্য লাগে, যা আমার নেই। আর হ্যাঁ, সম্পর্কের কথা বলেছিলে না? তার আর আমার মাঝে আরেকটা সম্পর্ক হচ্ছে টিচার আর স্টুডেন্টের সম্পর্ক। তো এরপর তার বাবা তাকে আর কিছুই বলতে পারে না। যাই হোক, পরের দিন আঞ্জানা চলে আসে মূর্তির কাছে। তখন সে দেখে মূর্তি ডিজের সব জিনিসপত্র তুলে রাখছে। এটা দেখে আঞ্জানা একটু অবাক হয়, আর তাকে জিজ্ঞেস করে, কি হলো? আজ তো আমাদের ডিজের জন্য বাইরে যাওয়ার কথা ছিল, কি হয়েছে মূর্তি? সব তুলে রাখছো যে? মূর্তি তখন বলে, আমি আর কখনো এইসব করতে পারবো না। আঞ্জানা বলে, কি? এইসব কি বলছো? তাহলে এত কষ্ট করে শিখলে কেন? মূর্তি বলে, মানুষ তো কত কিছুই শেখে, কিন্তু সব যে করতেই হবে এমন তো না। আঞ্জানা তখন জিজ্ঞেস করে, তোমার কি ভয় করছে পাবলিক প্লেসে পারফর্ম করতে? মূর্তি বলে, মানুষের থেকে ভয় সরানোটা সহজ, কিন্তু আপনজনের থেকে আসা ভয় কাটানোটা অনেক কঠিন, একদম অসম্ভব বলতে পারো। আঞ্জানা তখন বলে, মানে কি বলছো? মূর্তি বলে, আঞ্জানা, তুমি অল্প বয়সী ট্যালেন্টেড মেয়ে, তুমি চাইলে এখন সব পারবে, তাই নিজের সময় নষ্ট করো না।
কারণ এই সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। বাবাকে মানিয়ে তারপর ডিজে হবে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলে কালই নিজের কাজ শুরু করো, কারণ সময় কারো জন্য থেমে থাকে না। এই সব কিছু শুনে আঞ্জানা অনেক রেগে যায় আর বলতে থাকে, আমি ভেবেছিলাম তোমার ডিজের প্রতি ভালোবাসা আছে, ইচ্ছা আছে, তাই তোমার উপর আমি আমার সময় নষ্ট করেছি। নিজে কিছু করতে পারবে না, কিন্তু তাই বলে আমাকে এইসব অ্যাডভাইস দিতে হবে না তোমার, আমারটা আমি ঠিকই বুঝে নিব। তো এইসব বলে আঞ্জানা খুব রাগ করে সেখান থেকে চলে যায় আর মূর্তিও তখন অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। তো এইভাবেই দিন যেতে থাকে। কয়েকদিন পর আবারও মূর্তির কাছে আসে আঞ্জানা, আর এবার সে তাকে নিয়ে আসে একটি জায়গায়। সে তাকে বলে, ডিজে ক্যারিয়ার নিয়ে কি ভেবেছ আগে? তুমি তো বলেছিলে টাকার দরকার, তাহলে টাকার জন্য হলেও তো কিছু ভাবতে পারো। মূর্তি বলে, আমি ডিজে টাকার জন্য শিখলেও এটাকে আমি ভালোবাসি, কারণ এখানে মিউজিক আছে। আর আমি 20 বছর বয়স থেকেই একজন ভালো মিউজিশিয়ান হতে চাইতাম, কিন্তু এখন আমার উপর অনেক দায়িত্ব। আমার স্ত্রী, মেয়ে সব আছে, তাদের কথাও তো ভাবতে হয় আর শুনতে হয়। যদি আমি মিউজিক শপের মতো ডিজেতেও ফেল হয়ে যাই, তাহলে মানুষ আমার পরিবারের উপর হাসবে, আর আমি সেটা কোনোভাবেই মানতে পারবো না। তাই আমি কিছুই বুঝতে পারছি না আমার কি করা উচিত। আঞ্জানা তখন বলে, হ্যাঁ, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরই আশেপাশে পড়ে থাকি, আর পরিবারের মানেই হয়তো স্বাধীনতা কেড়ে নেওয়া। যাই হোক, তুমি ভেবে দেখো কি করবে, আমি এখন যাচ্ছি। তো আঞ্জানা বাড়ি ফিরে দেখে তার বাবা রেগে মেগে সেই ডিজে কনসোলটা আগুনেই পুড়িয়ে দিয়েছে। আঞ্জানা তখন তাকে কিচ্ছু না বলে চুপচাপ ভেতরে চলে যায়। এদিকে মূর্তি জায়াকে বলে, আমি ভাবছি মিউজিক শপটা বিক্রি করে দিব। জায়া তো এটা শুনে অনেক খুশি, তাই সে বলতে থাকে, সত্যি? আমিও তাহলে রামেশকে বলছি সেলফোনের শপটা রাখতে। মূর্তি তখন বলতে থাকে, আগে আমার পুরো কথাটা তো শোনো। জায়া বলে, হ্যাঁ, আজ আমি শুনবো, সব শুনবো, কারণ তুমি আমার কথা রেখেছ। বলো কি বলবে? মূর্তি বলে, আমি সবটা বিক্রি করে তার টাকা নিয়ে হায়দ্রাবাদ যেতে চাচ্ছি। জায়ার তো এই কথা শুনে মাথাটা আবারও গরম হয়ে যায় আর বলতে থাকে, ছি, এত করে বলার পর সেই মিউজিক নিয়েই পড়ে আছো? তুমি এর চাইতে একেবারে আমাকে মেরে দাও, তাহলেই তো হয়। এইভাবে রোজ রোজ মরার চাইতে একেবারে মরে যাওয়া অনেক ভালো। তো তখনই সেখানে পুলিশ আসে আর মূর্তিকে বলে, এখানে মূর্তিকে আছে, তাকে পুলিশ স্টেশনে যেতে হবে, কারণ একটা মেয়ের কিডন্যাপের অভিযোগ এসেছে। মূর্তি তখন সাথে সাথে পুলিশ স্টেশনে আসে আর এখানে এসেই বুঝতে পারে রাঙ্গান তার নামে মিথ্যা কেস করেছে, যে সে নাকি আঞ্জানাকে কিডন্যাপ করেছে। তখন মূর্তিকে পুলিশ বলে, তোর আর আঞ্জানার কত বছরের গ্যাপ তুই জানিস? তাহলে তুই আর সে বন্ধু কি করে হলি? মূর্তি বলে, স্যার, তেমন কিছুই না, সে আমাকে ডিজে শেখাতো, এতটুকুই। রাঙ্গান তখন বলে, এই চুপ কর, তুই আমার মেয়ের বন্ধু কিভাবে হবি? আমার মেয়েকে তুই টাকার জন্য কিডন্যাপ করেছিস, আমি জানি, আর তার মাথা তোর মতো বাজারের লোকের সাথে থেকে সেই রকমই হয়ে গিয়েছে। এইসব শুনে মূর্তি বলে, স্যার, সাবধানে কথা বলুন, কারণ সে আপনারই মেয়ে, একটু সম্মান দিন। রাঙ্গান তখন বলে, কিসের সম্মান? বাজারের লোকের সাথে থেকে সেও বাজারের মেয়ে হয়ে গিয়েছে, আর আমার মেয়ে আমি যা খুশি বলবো, তোর কি তাতে? মূর্তি এবার খুব রেগে যায় আর বলতে থাকে, এই চুপ কর, অনেক সময় ধরে ভালো করে কথা বলছি, তার মানে এই নয় যে আমি দুর্বল। তোর মেয়ে তোর কত সম্মান করে তুই জানিস? সব সময় তোর কথাই বলতো সে, তার কাছে তুই হিরো। আমাকে বলতো আমার বাবার জন্যই আমি সঙ্গীতের সাথে পরিচিত হয়েছিলাম, তাই আমার বাবার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো ডিজে হব না, যতদিন না সে অনুমতি দিবে। আর তুই আজ সেই মেয়ের নামে এইসব বলছিস? তোর লজ্জা করে না? আর ভালোই হয়েছে, সে তার স্বপ্নকেই বেছে নিয়েছে আর দূরে কোথাও চলে গেছে। সে এখন কোথায় আছে আমি জানি না, কিন্তু যদিও জেনে থাকি তাও আমি কখনো বলবো না। তার জন্য আমাকে যত কেস দেওয়ার দিয়ে দে। জায়া তখন বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? একটা মেয়ের স্বপ্ন তোমার পরিবারের থেকেও বেশি বড়? মূর্তি তখন বলে, হ্যাঁ বড়, আর তোমার মতো স্ত্রী থাকলে আমার মতো লোকেরা বেকারই থাকবে আজীবন, আর এই লোকের মতো বাবা থাকলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজীবন কাজ করে করে মরবে, কিন্তু নিজের শখকে বেছে নিতে পারবে না। তো মূর্তির এইসব কথায় রাঙ্গানের এবার রিয়েলাইজেশন হয় যে সে যা যা করেছে আঞ্জানার সাথে তা একদমই ঠিক করেনি। এদিকে জায়াও রেগে বাড়িতে চলে যায়। তো এর কিছু সময় বাদে মূর্তিকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি এসে সে দেখে জায়া তার মিউজিক সব বিক্রি করে দিয়েছে আর তার থেকে 3 লাখ টাকা এসেছে। মূর্তিকে এই টাকা দিয়ে দেয় জায়া আর বলে, আমরা তোমার স্বপ্নের বাধা, তাই না? তাহলে যাও, নিজের স্বপ্নের পেছনে যাও।
আর আমাদের কথা তোমাকে ভাবতে হবে না। তবে মনে রেখো, তুমি হেরেই ফিরবে আর আমি সঠিক প্রমাণিত হব। তোমার দ্বারা কখনো কিছুই করা সম্ভব হবে না। সেদিন তোমার হাত খালি থাকবে, না পরিবারের কেউ থাকবে আর না টাকা আর স্বপ্ন থাকবে। মূর্তিকে জায়া কিছু বলার সুযোগই দেয় না আর বাচ্চাদেরকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। মূর্তি তখন অনেক কান্না করে আর ওই টাকাগুলো রমেশকে দিয়ে বলে, বাচ্চাদের খেয়াল রাখিস, আমি এই টাকার বোঝা সহ্য করতে পারবো না। তো এরপরই মূর্তি একা একা শহরে চলে আসে। শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর ভাগ্যক্রমে খাবার পেলে সেটা খায়। এভাবে মূর্তির জীবন চলতে থাকে। সে অনেক জায়গায় ডিজের জন্য যায়, কিন্তু কেউই তাকে অ্যালাউ করে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। সে অনেক বেশি ভেঙে পড়েছিল। তো এক রাতে রাস্তায় ঘুমিয়েছিল মূর্তি। তখনই তাকে সারাথ নামের একটা ছেলে ডাকে আর বলে, স্যার আপনি কি সত্যিই ডিজে? মূর্তি বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? সারাথ তখন বলে, জানি, আপনি আসুন আমার সাথে। তারপর সারাথ তাকে তার হোস্টেলে নিয়ে আসে, খাবার দেয়। এরপর সে তাকে জিজ্ঞেস করে, ডিজে সম্পর্কে কি কি জানেন আপনি? মূর্তি এবার একে একে সব বলে আর পরে সারাথ বলে, আচ্ছা, আমি আপনাকে কাল আমাদের বসের কাছে নিয়ে যাব, তিনি নিশ্চিত আপনাকে একটা সুযোগ দিবেন। সারাথ তার পরের দিন তার বসের কাছে আসে আর বস বলে, তাকে ওয়েটারের কাজে দিয়ে দাও। সারাথ তখন বলে, স্যার সেখানে ওয়েটারের কাজের জন্য আসেনি, ডিজের জন্য এসেছে। বস তখন মূর্তিকে দেখে বলে, সারাথ আমার সাথে মজা করছো নাকি? এই লোক কিভাবে ডিজে করবে? সারাথ বলে, না বস, আমি আপনার সাথে কেন মজা করব? তখনই সারাথের বস মূর্তিকে বলে, কয় বছর ধরে করছো ডিজে আর কোন ক্লাবে করেছো? মূর্তি জানায়, 3 মাস ধরে করছি, আমাদের গ্রামে। তখন সারাথের বস কিছু আর্টিস্টের লিস্ট বের করে বলে, এখানে এমন এমন আর্টিস্ট আছে যারা 5 বছর ধরে কাজ করছে, তাও ওই ক্লাবে। তাহলে তোমাকে আমি কেন কাজ দিব 0 ক্লাব এক্সপেরিয়েন্সে? মূর্তি বলে, স্যার আমাকে একটা সুযোগ দিন, আমি কিছু ভালো করে দেখাবো। বিশ্বাস করুন, আমি একটা সিডি বানিয়েছি আমার ডিজে দিয়ে, আপনি একবার শুনে দেখুন। কিন্তু সারাথের বস বলে, দেখো তুমি এই কাজ করতে চাও ঠিক আছে, কিন্তু এই বয়সে এইসব করা হবে না। আর ডিজে আর্টিস্টরা তো তোমার বয়সে অবসরে চলে যায়, সেখানে তুমি এসেছো শুরু করতে, তাও এই বয়সে চেষ্টা করেছো, তার জন্য বাহবা পাবে এটা সত্যি। তবে এখন নিজের গ্রামে ফিরে যাও, এতেই তোমার ভালো হবে। মূর্তি তখন বলে, ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার কথা শোনার জন্য, তবে আমি গ্রামে একবার চেষ্টা না করে কখনোই ফিরবো না। এদিকে রমেশ মূর্তির রেখে যাওয়া টাকা জায়াকে দিতে আসে, কিন্তু জায়া বলে, তার কোনো কিছুই আমি নিব না, আমি আমার জীবন ঠিক চালিয়ে নিব, বলে দিস তাকে। তো পরের দিন সারাথের একটা ক্লাবে কাজ ছিল, কিন্তু তার বন্ধু আসতে পারবে না বলে জানায়। তাই সারাথ মূর্তিকে বলে, আজ আপনি আমার সাথে ওয়েটারের কাজে আসবেন, আজ সেখানে বড় ডিজে ডেভিল আসবে, তাই আপনি চাইলে আপনার সিডিটা তাকে দিতে পারেন, সে ভালো মানুষ, অবশ্যই নিবে। তো তারপর সারাথের এক কথাতেই মূর্তি ডেভিলকে তার সিডি দেয়। ডেভিল তখন তাকে আলাদা করে নিয়ে আসে, যেখানে সে ক্যামেরা অফ করে খুব রুডলি আচরণ করে আর মূর্তিকে বলে, তুই ডিজে হবি এই বয়সে? আমাকে দেখ, আমি হচ্ছে এখানকার 1 নম্বর ডিজে, তাই আমার আশেপাশে কেউ বসার সাহসই পায় না, সেখানে তুই আমার কাছেই এসে ডিজে হবি বলছিস? মূর্তি বলে, স্যার আমার ডিজে গ্রামের অনেক লোকের পছন্দ। ডেভিল তখন বলে, সেটা হচ্ছে গ্রাম আর এটা শহর, এখানে আমি তোর মতো মানুষকে আমার ডিজে কনসোলের ক্লিনিং কাজের জন্যও রাখবো না, সেখানে তুই হবি ডিজে? এসব কথা ভাবছিসই বা কি করে? যা গিয়ে নিজের গ্রামে এসব বাজা। এই কথা বলে ডেভিল তার মুখের মধ্যে সিডিটা ছুঁড়ে মেরে চলে যায়। মূর্তির এতে অনেক বেশি খারাপ লাগে। এরপর সারাটা রাত সে ঘুমাতে পারে না, তার বারবার মনে হতে থাকে এই সব অপমান। তখনই সে যার নাম্বারে কল করতে থাকে, তখনই তার ছোট মেয়ে কল রিসিভ করে। সে মূর্তিকে জানায় তারা ভালোই আছে, তবে শানভীর কলেজ ফি দিবে কি করে, এইসব নিয়ে জায়া চিন্তায় থাকে। মূর্তি তো এইসব শোনার পর আরো মন খারাপ করে ফেলে। সে বুঝতে পারছিল না তার এই স্বপ্নের চক্করে কি আসলেই সে তার পরিবারকে হারিয়ে ফেলতে চলেছে। সে সামনে গিয়ে কি করবে সেটাও বুঝতে পারছে না। তো তারপর মূর্তি তার কাপড় গুছায়। ঠিক ওই সময়ই আঞ্জানার বলা কিছু কথা তার মনে পড়ে যায়। সেদিন মূর্তি আঞ্জানাকে বলেছিল, আমি কি পারবো? আঞ্জানা বলেছিল, মূর্তি তোমার কত প্রিয় মিউজিশিয়ান আছে তাই না? তোমার কি মনে হয় তাদের জার্নি এতটাই সহজ ছিল? তারা সবাই কষ্ট করে স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। তাদেরকেও কেউ না কেউ রিজেক্ট করেছে, তাদেরকেও অনেকে বলেছে, আরে যাও যাও তোমার গান সুন্দর না, কিন্তু তারা কি এইসব কথা
শুনে থেমে গিয়েছে, যদি তারা সেদিন থেমে যেত তাহলে আজ তারা কারো প্রিয় আর্টিস্টে কখনোই প্রমাণিত হতে পারত না। তাই তুমি যা পারো তার উপরেই ফোকাস করো। তো এরপর মূর্তি আবারও আসে সারাথের বসের কাছে ওয়েটারের জবের জন্য। সে এবার সেখানে জব করা শুরু করে শুক্রবার করে। আর একদিন সারাথের বন্ধুর জন্মদিনে মূর্তি তার ডিজে প্লে করে। তখন সবাই তো তার তালে ডান্স করতে শুরু করে দেয়। সবাই তার ডিজে অনেক পছন্দ করে। এদিকে আজ সারাথের ক্লাবে আসছে ডিজে ডেভিল। ডেভিল শুধু নিজের ফেক দিকটা সোশ্যাল মিডিয়াতে দেখায়, আসলে সে খুবই খারাপ আর শয়তান মনের একজন মানুষ। তো ডিজে ডেভিল এসে যখন দেখে যে এই ক্লাবে ওয়েটারের কাজ করছে মূর্তি, তখন ডেভিল তাকে একা নিয়ে এসে বলে, যাক অবশেষে একটা কাজে তোকে খুব বেশি ভালো মানিয়েছে। আসলে এখানে যারা আসে তারা সবাই ডিজে না হয়ে ওয়েটার হয়েই থেকে যায়, কিন্তু তাদের কাছে অন্তত বয়স তো থাকে। তবে দেখ, তোর ভাগ্য তো আরো খারাপ, বয়সটা পর্যন্ত নেই তোর, তাই এই সব কাজ তোর জন্য না। সারাথ তখন অনেক রেগে যায় আর বলতে থাকে, শোন, ওনার মধ্যে হতে পারে তোর মতো বয়স নেই, কিন্তু ওনার মধ্যে তোর থেকেও ভালো মিউজিক বানানোর ক্যাপাসিটি আছে, তাই তুই সাবধানে থাক। যদি উনি একবার সুযোগ পেয়ে যায় তাহলে তো তোর আর কোথাও যাওয়ার সুযোগই থাকবে না। তো এখানে তাদের মধ্যে একটা ঝগড়াই হয়ে যায়, তাই ডেভিল শোটা ইচ্ছে করেই ক্যান্সেল করে। সারাথের বস তখন এসে বলে, এইভাবে তো তুমি শো ক্যান্সেল করলে, কিন্তু এতে তো আমার লস হয়ে যাবে, বাইরে কত অডিয়েন্স অপেক্ষা করছে, এখন আমি কি করব বলতে পারো? ডেভিল তো কোনো কথাই শুনতে চায় না আর সে শো ক্যান্সেলই করে দেয়। তারপর সারাথের বস বলে, ঠিক আছে, আমি ভেবেছিলাম তোমার শো শেষে মূর্তিকে একটা সুযোগ দিব, কিন্তু সেই সুযোগ মূর্তি আজই পাবে। ডেভিল বলে, আচ্ছা তাই নাকি? আমিও এখানে থেকে দেখে যাব এটা কোনো কমেডি শো হয় নাকি কোনো ডিজে শো। এই বুড়ো কি করে সেটা না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। সারাথের বস তখন বলে, এই ক্লাব যেহেতু তোর মতো ডিজেকে তৈরি করেছে, তাহলে মূর্তিও পারবে, তাকেও বেস্ট ডিজে করে ছাড়বো, দেখে নিস। তারপর সারাথের বস এসে মূর্তিকে বলে, মূর্তি, আমি তোমার মিউজিক শুনেছি সেদিন, তুমি এত মন থেকে মিউজিক প্লে করছিলে যার আনন্দ তোমার চোখে মুখে ছিল, তাই আমি আর তোমাকে বিরক্ত করিনি। তবে আজ আমি বলছি, মানুষ তোমার বয়স দেখে নয়, তোমার ট্যালেন্ট দেখে তোমাকে বিচার করবে। মূর্তি তখন তাকে জিজ্ঞেস করে, আমি পারবো তো স্যার? সারাথের বস বলে, হ্যাঁ অবশ্যই পারবে, আর তুমি প্রথমে মাস্ক পরে যাবে, তবে যখন তোমার পারফরমেন্স শেষ হবে তুমি তোমার মাস্ক খুলে সবার সামনে আসবে। আমার কথা মতো কাজ করলে অবশ্যই তুমি মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারবে। তোমার মধ্যে সেই জোশ আছে মূর্তি। তো এরপর ভয়ে ভয়ে মূর্তি তৈরি হয়ে আসে আর স্টেজে দাঁড়িয়ে সে তখন আঞ্জানার বলা সব কথাগুলোই মনে করছিল। আঞ্জানা তাকে বলেছিল, মূর্তি, যখন তোমার মনে ভয় আসবে তখন তুমি এটা ভাববে যে এই ডিজে হতে গিয়ে তুমি কত কিছু সহ্য করেছো, তখন দেখবে সব ভয় চলে গিয়েছে। মূর্তি এসব ভাবতে ভাবতে তার মিউজিক তৈরি করতে শুরু করে। উপর থেকে তখন ডেভিল তার ক্যামেরাম্যানকে বলে, এই মূর্তির কমেডি শোকে ভাইরাল করতে হবে, তাই সবকিছু রেকর্ড কর। আমি জানি সে কিছুই পারবে না, এমন অপমানিত করব যেন আর গ্রাম থেকে ফেরার সাহসী না করে। এদিকে মূর্তি তো প্রথমে ঠিক মতো কিছু করতে পারছিল না, তাই সব অডিয়েন্সও হতাশ হয়ে যায়। তবে ঠিক তখনই মূর্তির ক্যারিশমা শুরু হয়, একের পর এক মিউজিকের প্যাটার্ন চলা শুরু হয়, অডিয়েন্সের মাঝে সবাই ডান্স করতে শুরু করে দেয়। এমনকি ডেভিল নিজেও নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছিল না। সারাথের বস তো এসব দেখে অনেক খুশি হয়, কারণ তার বিশ্বাসের জয় হয়েছে, মূর্তি করে দেখিয়েছে। ডেভিল তখন বেশিক্ষণ আর এইসব সহ্য করতে পারছিল না, তাই সে সেখান থেকে অপমানিত হয়েই চলে যায়। কিছুক্ষণ পর সারাথের বস এসে বলে, এই হচ্ছে আমাদের মূর্তি, তবে আপনাদেরকে বেশি ভাবতে হবে না, এখন থেকে মূর্তি আমাদের অনেক ভালো ভালো মিউজিক শোনাবে, সে এখানেই থাকবে। তো মূর্তিকে এরপর সে মাস্ক খুলতে বলে, মূর্তিও মাস্ক খুলে। অডিয়েন্স তো তাকে দেখে শকড, এই বয়সে এত ভালো ডিজে বাজান উনি? তখন সারাথের বস বলে, হ্যাঁ, উনি 50 বছর বয়সী একজন ডিজে। এই বয়সে উনি গ্রাম থেকে এই আশায় এসেছিলেন যে তাকে কিছু একটা করতে হবে, তবে সেটা অবশ্যই ডিজে। এখানে আসার পর সবাই তাকে অনেক অপমান করেছে, এমনকি আমিও করেছি। আমিও তার ট্যালেন্টকে আগে দেখিনি, শুধু তার বয়সটাকেই দেখেছি, তাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। তবে আমি ভুল ছিলাম, সেটাই আজ মূর্তি প্রমাণ করে দেখিয়েছে। মূর্তির মতো মানুষ আমাদের মতো মানুষের জন্য অনেক বড় অনুপ্রেরণা, তাই মূর্তি এখন থেকে আমাদের ক্লাবের অন্যতম বড় ডিজে হয়ে কাজ করবে এবং আমাদেরকে সব সময় মাতিয়ে রাখবে। তো এখানে অডিয়েন্সের মধ্যে সবাই খুশি ছিল, কারো কোনো অভিযোগ ছিল না মূর্তির বয়স নিয়ে।
তো তারপর মূর্তি একের পর এক শো পেতে শুরু করে। সারা রাত শোর লিস্ট করতে করতে ক্লান্তই হয়ে যায়। ধীরে ধীরে সে ভালোই পপুলার হয়ে উঠছিল। ওইদিকে শানভীর স্কুলের সবাই মূর্তির মিউজিক শুনছিল। তখনই শানভী আসে আর বলে, কি দেখছো তোমরা? তখন তার ফ্রেন্ডরা বলে, তোমার বাবা তো শহরে অনেক ফেমাস হয়ে গিয়েছেন, এই যে দেখো ওনার ভিডিও ভাইরাল হয়েছে, কত ভালো মিউজিক বাজাচ্ছেন। এদিকে ডেভিল মূর্তিকে যে অপমান করেছে তার ভিডিও ভাইরাল হয়ে যায় আর তার মুখোশ সবার সামনে খুলে যায়। এখন চারিদিকে মানুষ ডেভিলকে বয়কট করতে শুরু করে। ডেভিল তো কোনো শো পাচ্ছিল না বললেই চলে। তো আজ একটা ইন্টারভিউতে মূর্তিকে ডাকা হয়। সেই ইন্টারভিউ টিভিতে লাইভ হচ্ছিল, সবাই সেটা একসাথে দেখতে বসে। সেখানে ইন্টারভিউয়ের হোস্ট প্রভাকার বলে, আচ্ছা আপনি এত সাধারণভাবে কি করে থাকেন, এত বড় একজন ডিজে হয়েও? মূর্তি বলে, আসলে আমি যেমন আমি তেমন থাকতেই পছন্দ করি। প্রভাকার বলে, আচ্ছা আপনি কিভাবে মাত্র কিছুদিনেই ডিজে ডেভিলকে ছাড়িয়ে 1 নম্বর হয়ে গেলেন? মূর্তি বলে, দেখুন আমি কাউকে পেছনে ফেলতে আসিনি, আসলে আমি আমার মতো কাজ করেছি, কিন্তু ডিজে ডেভিল কিন্তু অনেক ভালো একজন আর্টিস্ট, আর আমি ওনাকে পেছনে ফেলে আসব এরকম কখনোই ভাবি না। প্রভাকার বলে, কিভাবে ডেভিলের প্রশংসা করছেন আপনি? সে তো আপনাকে অনেক অপমান করেছে, কিন্তু তাও করছেন। মূর্তি বলে, এটা তার আচরণের সমস্যা হতে পারে, কিন্তু তার আচরণ দিয়ে তো আমরা তার ট্যালেন্ট বিচার করতে পারি না। তো এইসব আবার ডেভিলও স্ক্রিনে দেখছিল। তারপর প্রভাকার বলে, ডিজেই কেন হতে চাইলেন? মূর্তি তখন বলতে থাকে, আমার পরিবারের সবাইকে খুশি রাখতে আর তাদের সব ইচ্ছা পূরণ করতেই আমি ডিজে হয়েছি, কারণ তাদেরকে খুশি রাখতে টাকার দরকার ছিল, তাদের প্রয়োজন মেটাতে টাকার দরকার ছিল, সেজন্যই আসলে ডিজে হওয়া। এসব শুনে প্রভাকার বলে, তাহলে এখন কি আপনি খুশি আপনার ইনকাম নিয়ে? মূর্তি বলে, আমি ইনকাম করছি কিন্তু আমি খুশি না। তখনই এখানে মূর্তি আঞ্জানার ব্যাপারে বলতে শুরু করে। সে বলতে থাকে, আমার গুরু হচ্ছে আঞ্জানা, সে আমাকে অনুপ্রাণিত করেছে, কিন্তু তার বাবা তাকে একজন মেয়ে ভেবে তাকে তার ট্যালেন্টের থেকে দূর করে দিয়েছে। কিন্তু যদি তার স্বপ্নকে গুরুত্ব দিয়ে একবার একটা সুযোগ দিত তার বাবা, তাহলে আজ সে অনেক বড় আর্টিস্ট হতে পারত। আমার খুব কষ্ট হয় তার জন্য, যে আমাকে এত কিছু শিখালো সেই তার স্বপ্নকে পূরণ করতে পারেনি, এটাই আমার কষ্ট। সে কোথায় আছে, কি করছে কিছুই জানি না, তবে এটাই আমার চাওয়া তার স্বপ্নও পূরণ হোক। এই সব কিছু টিভিতে রাঙ্গানো দেখে আর খুব ইমোশনাল হয়ে যায়। তো তারপর প্রভাকার বলে, সত্যি মূর্তিজি, আপনার সাথে মানুষের গল্পও খুব অনুপ্রেরণা দেওয়ার মতো। তো আর কে কে আছেন আপনার এই সফলতার পেছনে? মূর্তি তখন বলে, আমার ছেলের মতো এনজি, তারপর সারাত সহ তাদের বন্ধুরা, এরপর আমাকে কাজ দেওয়া জেমস স্যারেরও অনেক অবদান আছে। এরা ছাড়া আজকের এই জায়গায় আমি কখনোই আসতে পারতাম না। তারপর প্রভাকার বলে, আচ্ছা এখন আপনার পরিবারের ব্যাপারে কিছু বলুন, ওনারাও হয়তো অনেক হেল্প করেছেন। মূর্তি বলে, এটার একটা গল্প আছে। আমি যখন গ্রামে ছিলাম তখন একটা মিউজিক শপ ছিল আমার, সেটা আগে ভালোই চলতো, কিন্তু ইন্টারনেট আসার পর কাস্টমার কমে যায়। আমার ঘর সংসার চলতো আমার স্ত্রী জায়ার কষ্টের টাকায়। সে রোদ বৃষ্টিতে খাবার তৈরি করে সেগুলো বিক্রি করত, আর তা দিয়ে আমাদের সংসার চলতো। এই সব কথা বলে মূর্তি কান্নায় ভেঙে পড়ে। প্রথমবারের মতো জায়া মূর্তির মুখ থেকে তার সম্পর্কে কিছু শোনে। আসলে মূর্তি জায়ার কষ্ট দেখতো বলেই সে চাইতো বেশি বেশি টাকা ইনকাম করতে। হয়তো সে জায়াকে মুখে বলতে পারতো না, কিন্তু তার টাকা ইনকাম করার আসল কারণই ছিল জায়ার রাত দিন কষ্ট করাটা। জায়াও এই সব কিছু শুনে ইমোশনাল হয়ে যায়। সেও এবার মূর্তিকে বুঝতে পারে। তো মূর্তি আরো বলে, আমাকে সে বারবার বলতো আমি যেন এইসব ছেড়ে দেই। কেন জানেন স্যার? আসলে আমাদেরকে যারা 100% ভালোবাসে তারা যদি আমাদেরকে 1%ও হেরে যেতে দেখে তখন ভয় পেয়ে যায়। তারা ভাবে যদি আমরা ভেঙে যাই, আসলে তারা আমাদের থেকেও বেশি কষ্ট পায়, কিন্তু দেখতে দেয় না। সে আমাকে অনেক ভালোবাসে বলেই আমাকে ফেল হয়ে কষ্ট পাওয়া থেকে দূরে রাখতে চাইতো। যার রাগে দুঃখে কষ্টে সবকিছুতেই আমার জন্য ভালোবাসা লুকিয়েছিল। আমি সব বুঝি। হয়তো এখানের কেউ না থাকলে এই ডিজে মূর্তি থাকতো না আজ, কিন্তু যদি জায়া না থাকতো তাহলে তো এই মূর্তিই থাকতো না। তো এই সব কথা বলে খুব কান্না করে মূর্তি, আর জায়াও এসব শুনে কাঁদতে থাকে। তারপর মূর্তি শেষ একটা কথা বলে যে যদি এই শোটা জায়া দেখে তাহলে কি সে মূর্তিকে মাফ করবে? জায়া এসব দেখতে দেখতে নিচেই বসে পড়ে। তারপরই খবর আসে জায়ার হার্ট অ্যাটাক হয়েছে। তার আসলে অনেকদিন ধরেই এই সমস্যা ছিল, কিন্তু সে কাউকে বলেনি। বেচারা মূর্তি সুখের খোঁজে তার আসল সুখকে যে এভাবে হারিয়ে ফেলবে সেটা সে কল্পনাও করেনি। জায়াকে এসে কতবার সে বলে, একবার ওঠো জায়া, আমি আর তোমাকে
তোমাকে ছেড়ে যাব না। কিন্তু জায়া তো আর কথা শোনে না। মূর্তি এরপর তাকে শেষ বিদায় জানায়। এদিকে শানভি জানতে পারে এতদিন তার কলেজের টাকা, বাড়ির খরচের টাকা সবই মূর্তি পাঠাতো লুকিয়ে লুকিয়ে, আর সেগুলো ঋণ বলে জায়াকে দিত এক আন্টি। শানভি তারপর নিজের ভুল বুঝতে পারে আর অবশেষে তার বাবার কাছে মাফ চায়, আর তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটিও করে। এদিকে একদিন পর জেমস কল করে মূর্তিকে। তখন মূর্তি বলে সে ডিজের কাজ ছেড়ে দিয়েছে, সে এখন তার পরিবারের সাথেই থাকবে। জেমস তখন বলে আমি আশা করছি তুমি তোমার পরিবারের জন্য আবারও ফিরবে। তো কিছুদিন পর রাঙ্গান এসে মূর্তির কাছে মাফ চায় আর তার সাথে আঞ্জানার দেখা করায়। আঞ্জানা বলে আমি মুম্বাই গিয়ে ডিজে হয়েছি, তোমার ব্যাপারে সব শুনেছি, এখন কি করবে? মূর্তি বলে জায়ার পছন্দ ছিল না ডিজে, তাই আমি তার কথা মতো সেলফোনের শপেই কাজ করব। এখন আঞ্জানা এখানে একটা সত্য প্রকাশ করে। আসলে সেদিন মূর্তির হায়দ্রাবাদ যাওয়া আর আঞ্জানার দূরে যাওয়ার পেছনে ছিল জায়া। জায়া পছন্দ করেছিল মূর্তির ডিজে হওয়াকে। সে আঞ্জানাকে সেদিন বলেছিল আমি তাকে সরাসরি হেল্প বা সাপোর্ট করতে পারবো না, তাহলে তার মনে হতে পারে এসব আমি টাকার জন্য করছি, আর আমার বাচ্চারা এরকম ভাবলে আমার কষ্ট হবে, তাই আমি চাই তুমি তাকে হেল্প করো। আর এইভাবেই ডিজে হয় মূর্তি। মূর্তি এই সব কিছু জানার পর অনেক কাঁদতে শুরু করে, আর তারপর বাড়ি আসলে তার মেয়েরাও তাকে ডিজে হতে বলে। তাই মূর্তি আবারও ফিরে যায় তার কাজে। তবে যাওয়ার আগে আঞ্জানার প্রতি সে তার কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যেতে যেতে সে কল্পনা করে তাকে জায়া বিদায় জানাচ্ছে হাসি মুখে। আর সেদিন টিভিতে মূর্তি ক্ষমা চাওয়ার পর জায়াও ক্ষমা চায় তার এতদিনের করা বেয়াদবির জন্য। তো মূর্তি আবারও এই ক্লাবে ফিরে আসে ডিজে হয়ে, আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র, চেষ্টা থাকলে পরিশ্রম করলে যে কোনো বয়সেই সফল হওয়া যায়। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই অনুপ্রেরণাদায়ক গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।